হ্যালো স্টুডেন্টস, আজকে আমি নিয়ে চলে এসেছি মোস্ট এক্সপেক্টেড 50 কোশ্চেন্স এবং মোস্ট সিলেক্টিভ ওয়েতে বাছা 50টা কোশ্চেন নিয়ে চলে এসেছি। চেষ্টা করেছি সব কিছু কভার করার। অবভিয়াসলি 50টা কোশ্চেনে কভার হয় না আমি জানি, বাট তোমাদের এটুকু বলতে পারি, তোমরা যদি সবাই এই কটা কোশ্চেন থরলি করে যাও, অ্যাটলিস্ট কম করে 24টা ফাইনালে কোশ্চেনের মধ্যে আমি তোমাদের অ্যাসিওর করতে পারি 10 to 15টা কোশ্চেন তো শিওর কমন পাবে। এবং যদি তোমরা কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের কনসেপ্টগুলো বুঝতে পারো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, তাহলে তোমরা 24 out of 24 ক্রস করতে পারবে এবং মানে তুমি অ্যাচিভও করতে পারবে। এটার থেকেও বড় কথা হচ্ছে, এর পরেও আরও আমাদের ভিডিও আসবে এমসিকিউর ওপর এবং এসিকিউ এর ওপর। তো 24 out of 24 স্কোর করার জন্য এবং অ্যাবাভ 20 স্কোর করার জন্য আমি মনে করছি যে তোমাদের এই ভিডিওগুলো খুবই বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমরা দেখি কি কি কোশ্চেন আমাদের জন্য অপেক্ষা করছে। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। যদি কারোর কোনো রকম ডাউট থাকে বা কোনো বিষয়, ফ্রি অফ কস্ট তোমাদের গাইডেন্স দেওয়া হবে। ঠিক আছে, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের যে কোনো ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। এছাড়া আমার টেলিগ্রাম আইডি আছে। যদি কারোর, আমার টেলিগ্রাম আইডি এই মুহূর্তে ইউটিউবে দেওয়া যাচ্ছে না মানে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য, তো তোমরা আমায় টেক্সট করো, মেলে হোক বা আমার নাম্বারে, তো আমি ওখানে দিয়ে দেবো। ওকে, চলো প্রথম কোশ্চেনটা কি বলছে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং। তাহলে কোনগুলো নয় দেখা যাক। এখানে বলছে অডিটার্স রিপোর্ট। ঠিক আছে, কেন অডিটার রিপোর্ট? দেখো, এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটার পিছনে অ্যাকাউন্টিং আছে। সোশ্যাল অ্যাকাউন্টিং, এটাও একটা অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং, এটাও একটা অ্যাকাউন্টিং। তাহলে রিপোর্টটা তো অ্যাকাউন্টিং না, তাহলে অডিটার রিপোর্ট হবে এখানকার সঠিক উত্তর। চলো নেক্সট কি বলছে। ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর ইস্যুড বাই। অবভিয়াসলি আমরা জানি যে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের যেটা গভর্নিং বডি, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া, যেটা 1949 তৈরি হয়। কবে তৈরি হয়েছে? 1949। এটা কিন্তু এক্সামে আসে কি আইসিএআই কবে তৈরি হয়। ঠিক আছে, 1949-এ আইসিআই তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কে ইস্যু করে? আইসিআই ইস্যু করে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে। According to which principle even the proprietor of the business is treated as a creditor of the business? তো সেটা হচ্ছে সেপারেট এন্টিটি কনসেপ্ট। দেখো, কস্ট কনসেপ্ট মানে হচ্ছে যেগুলো, যে কোনো জিনিস যদি আমাদের অ্যাকাউন্টিংয়ে আসে সেটা হচ্ছে সবসময় কস্টে ভ্যালুয়েট হবে। ঠিক আছে, তারপর হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট। সেটা হচ্ছে কি সবসময় প্রতিষ্ঠান যে দীর্ঘস্থায়ী হবে বা চলতে থাকবে, এটাকে বলা হয় গোয়িং কনসার্ন কনসেপ্ট। ঠিক আছে, ম্যাচিং কনসেপ্ট কোনটা? ম্যাচিং কনসেপ্ট হচ্ছে যে আমাদের যে, মানে কি বলবো, যদি আমি ইনকাম করি বা আমার এক্সপেন্স হয়, সেটা যেন একটা টেনিয়র অনুযায়ী হয়। ধরো আমি এই মাসের ইনকাম এই মাসের এক্সপেন্স মানে ডিল করছি। আমি এরকম করতে পারি না যে 5 মাসের ইনকাম এই মাসের এক্সপেন্স বা 5 মাসের এক্সপেন্স এই মাসের ইনকাম ট্যালি করাতে পারবো না। যদি 5 মাসের এক্সপেন্স হয় 5 মাসের ইনকামও আমি ট্যালি করব। ঠিক আছে, মানে এটা হচ্ছে ম্যাচিং কনসেপ্ট বলা হয়। কিন্তু আমাদের মালিক যে প্রতিষ্ঠানের একটি আলাদা সত্তা বা মানে পাওনাদার, এটা কোথায় আমরা ডিল করতে পারি? এটা কোন কনসেপ্ট অনুযায়ী ডিল করি? সেটা হচ্ছে সেপারেট এন্টিটি কনসেপ্ট। সেপারেট এন্টিটি কনসেপ্ট কি বলছে? মানে ফার্ম অ্যান্ড দ্য ওনার আর সেপারেট, মানে ডিফারেন্ট। কেন? ফার্ম হচ্ছে তৈরি করেছে কে? ফার্ম তৈরি করেছে আমাদের মালিক। মালিক যদি টাকা না দিত তাহলে ফার্ম কোত্থেকে তৈরি হতো? তাহলে সেপারেট এন্টিটি কনসেপ্ট অনুযায়ী ফার্ম লায়েবল থাকে তার ওনারের জীবিকা নির্বাহ করার জন্য বা তার টাকাটা রিটার্ন করার জন্য। তো সেপারেট এন্টিটি কনসেপ্ট অনুযায়ী বিজনেসের কাছে প্রোপাইটার অলওয়েজ ট্রিটেড অ্যাজ আ ক্রেডিটার। ওই জন্য দেখবে ব্যালেন্স শিটও লাইবিলিটির দিকেই বসে। তারপর কি বলছে? এ পার্সন হু ওস মানি টু দ্য বিজনেস। ঠিক আছে, মানে কে? ওস মানে কি দেওয়া। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি বিজনেস যদি কাউকে টাকা দেয়, মানে বিজনেস কি করছে? কোনো একটা পার্সন আছে ধরো এম, আর এটা ধরো বিজনেস। তাহলে বিজনেস যদি কোনো মানুষকে টাকা দেয়, তাহলে সেই মানুষটা বিজনেসের দিকে কোন সম্পর্কে থাকে? সেটা কি থাকে? ডেটার। মানে আমরা কি জানি যে কোনো মানুষ যদি আমাদের কোম্পানির কাছে মানে দায়বদ্ধ থাকে টাকা পরবর্তীকালে পে করবে আমাদের, বা আমরা যদি কাউকে বাকিতে সেল করি মানে ক্রেডিট সেল করি, বা আমার কাছ থেকে কেউ টাকা নিয়ে যায়, তাহলে সে ট্রিটেড হয় কি হিসেবে? ডেটার হিসেবে। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারেও এসেছিল। ইয়ারটা আমার এক্সাক্ট মনে নেই, বাট প্রিভিয়াস ইয়ার এটা এসেছিল। আমি কোনো ইয়ারগুলো দিইনি,
আমি অ্যাকচুয়ালি খুবই ব্যস্ত ছিলাম না, টাইপিং করার অতটা টাইম পাইনি, তো যতটা আমি পসিবল হয়েছে তোমাদের জন্য আমি আনার চেষ্টা করেছি। তবে এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমি যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা আমি PYQ বলে ডিনোট করব, ঠিক আছে? PYQ, এটা একটা PYQ, এটা এটা মনে রাখবে। যদি বলে ওজ মানি টু দ্য বিজনেস, আমি একটু পরে দেখবো আরেকটা এরকম একটা কোশ্চেন আসবে, হু ওজ মানি, এরকম একটা সাইডে একটা অন্য কিছু দেওয়া থাকবে, তো সেটা কিন্তু ক্রেডিটার হবে, সেটা কিন্তু তখন ক্রেডিটার হবে, সেটা আমি বলবো পরে। কিন্তু এখানে যখন বলবে ওজ মানি টু দ্য বিজনেস, বিজনেস থেকে টাকা পেয়েছে, ঠিক আছে, তো সে কি হবে, আমার ডেটার হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। চলো নেক্সট কি বলছে দেখা যাক। বাবা এতটা স্পেস পড়ে গেছে, ও যাই হোক। হু অফ দ্য ফলোয়িং আর দ্য ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, ঠিক আছে? এবার দেখো এখানে তিনটে জিনিস আছে, ক্রেডিটার, ডেটার, বোথ এ এন্ড বি অ্যান্ড প্রসপেক্টিভ এমপ্লয়ি। দেখো এখানে বলছে কি, হু অফ দ্য ফলোয়িং আর দ্য ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, এই কোশ্চেনটা মেবি একটু ভুল আছে, অ্যাকচুয়ালি নট হবে। হু আর দ্য ফলোয়িং আর নট, ঠিক আছে? কারণ এমপ্লয়িরা যদি এখানে উত্তর যদি বোধ এন বি হয় তাহলে নট হবে, ঠিক আছে? এখানটা নট হবে। কারণ দেখো ডেটার ক্রেডিটার, ডেটার মানে কি, যে হচ্ছে আমার কাছ থেকে জিনিস ডিউতে কিনে নিয়ে আমার বাকিটা জিনিস কিনে নিয়ে গেছে। আর ক্রেডিটার মানে কি, আমি যার কাছ থেকে বাকিটা জিনিস কিনে এনেছি। এবার ধরো আমি বাজারে গেলাম 5 কেজি আলু কিনে আনলাম বাকিতে, সে আমার কোম্পানির, বা ধরো আমি কোনো মেশিন কিনে আনলাম বাকিতে, সে আমার কোম্পানির থোড়ি না ব্যালেন্স শিট দেখতে যাবে, ওর মতলব আমি টাকাটা পে করতে পারবো কিনা, আমার অ্যাকাউন্টে টাকা আছে কিনা। তো অ্যাকাউন্টিং ইনফরমেশন আমি কোম্পানির কেন দিতে পারি, একটা ক্রেডিটারকে, একটা বাইরের লোককে? সে ডেটারও হয়, ধরো আমার দোকানে কেউ চাল কিনতে এসছে, আমার চালের দোকান, চাল কিনতে এসছে, তো চাল কিনে চলে যাবে, যদি বাকি হয় বলে যাবে যে দাদা আমি পরে টাকা দিয়ে যাব। কিন্তু সে কি আমার কাছে বলতে যাবে যে দেখি তো দাদা আপনার মাসে কত প্রফিট হয়, তুমি কোনোদিন দেখাবে? এটাকে বলো। তাহলে ডেফিনেটলি এটা বোঝা যাচ্ছে যে আমি যদি আমার একটা কোম্পানি হয়, তাহলে আমার যারা ডেটার ক্রেডিটার তাদেরকে আমি আমার অ্যাকাউন্টিং ইনফরমেশন দেখাবো না, কিন্তু আমার যারা এমপ্লয়ি আছে তারা আমার কাছে চাইতেই পারে এবছরের সেলটা কত হলো, প্রফিট কত হলো, তবে তো আমি রিপোর্ট বানাবো, কারণ এমপ্লয়ীদের দিয়েই রিপোর্ট বানাতে হয়, তো সেই রিপোর্টগুলো বানাতে হবে। তাহলে এখানে হবে কি, হু অফ দ্য ফলোয়িং আর নট দ্য ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, ডেটার অ্যান্ড ক্রেডিটার বোথ অ্যান্ড বি, ঠিক আছে? এটা একটু কারেকশন করে দেবে, তোমরা আমার নোটস করবে। চলো নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান্ড ট্যাঞ্জেবল ফিক্স অ্যাসেট। ট্যাঞ্জেবল ফিক্স অ্যাসেট মানে কি, যেগুলো আমরা চোখে দেখতে পাই, ঠিক আছে? ট্যাঞ্জেবল ফিক্স অ্যাসেট মানে কি, যেগুলো আমরা চোখে দেখতে পাই তাকে কি বলে, ট্যাঞ্জেবল ফিক্স অ্যাসেট। চোখে দেখতে যদি আমরা পাই তাহলে কি বলে, ট্যাঞ্জেবল ফিক্স অ্যাসেট। আর যদি চোখে দেখতে না পাই তাহলে সেগুলো হয় কি, ইনট্যাঞ্জেবল ফিক্স অ্যাসেট, ঠিক আছে? যেমন গুডউইল হয়, এবং আমরা পরে কোশ্চেন দেখবো, এগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, ঠিক আছে? তাহলে ট্যাঞ্জেবল বলছে নট ট্যাঞ্জেবল বলছে। তাহলে দেখো ফ্রি হোল্ড প্রপার্টি মানে খালি জমি বা এরকম কোনো প্রপার্টি যেটা ফাঁকা পড়ে আছে সেটাকে বলা হয় ফ্রি হোল্ড প্রপার্টি। লিজ হোল্ড প্রপার্টি, যেগুলো লিজে নেওয়া হয়। ক্যাশ, এগুলো চোখে দেখতে, সোজা কথা হচ্ছে দেখো প্রপার্টি যেগুলো আছে বা ক্যাশ, এগুলো আমরা চোখে দেখতে পাই, তাই তো? কিন্তু গুডউইল চোখে দেখা যায় না। তাহলে এখানে এটা গুডউইলটা কি আমি এক্ষুনি বললাম, ইনট্যাঞ্জেবল ফিক্স অ্যাসেট। তাহলে এখানে বলেছে নট ট্যাঞ্জেবল, ঠিক আছে? এখানে নট অ্যান হবে না, এখানে এ হবে, ঠিক আছে? কোনো একটা অটো কারেক্টে হয়তো নিয়ে নিয়েছে কোনো কারণে, ঠিক আছে? তো নট আর ট্যাঞ্জেবল অ্যাসেট কি হবে, গুডউইল হবে, ঠিক আছে? চলো নেক্সট। দেখো এই জায়গাটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10, এটা একটু কনফিউজিং আছে। কনফিউজিং কেন? দেখো এখানের উত্তরটা ডেপ্রিসিয়েশন অফ অ্যাকাউন্টিং অন ফিক্স অ্যাসেট হবে। কেন এখানে ফিক্স অ্যাসেটটা দিইনি সেটাও বলছি আমি। অন ফিক্স অ্যাসেট কেন, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 ডিল করে হচ্ছে ফিক্স অ্যাসেট নিয়ে, ঠিক আছে? আর এখন প্রেজেন্টলি ডেপ্রিসিয়েশন অফ ফিক্স অ্যাসেটের উপরেই হয়, কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 6-এ ডেপ্রিসিয়েশন ছিল, সেটাকে রিডিম করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো যদি বলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ডিলস উইথ মেনলি হচ্ছে ফিক্স অ্যাসেট, ঠিক আছে? কিন্তু যদি দেখো ডেপ্রিসিয়েশন অফ অ্যাকাউন্টিং আছে, তাহলে তুমি ডেপ্রিসিয়েশন অফ অ্যাকাউন্টিংয়েই
করবে, কেন দেখো ইনভেন্টরি হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 আছে, ক্যাশ ফ্লো হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 আছে, ট্যানজেবল অ্যাসেট, ইনট্যানজেবল অ্যাসেট আছে, ঠিক আছে, ট্যানজেবল নয়। তাহলে তোমার কোনো একটা অপশন ম্যাচ করছে না, তাহলে কি হবে, ডেপ্রিসিয়েশন অফ অ্যাকাউন্টিংই হবে, ঠিক আছে। চলো এগোনো যাক। তারপর কি বলছে, পারচেস অফ কম্পিউটার অন ক্রেডিট ফ্রম রাজীব ফর পার্সোনাল ইউজ ইজ রেকর্ডেড অ্যাজ। দেখো প্রথমত হচ্ছে আমি জার্নাল ক্লাসে আমি করিয়েছিলাম এগুলো, মনে রাখবে। পারচেস অফ গুডস বলেনি, তাহলে পারচেস নিয়ে ডিল হবে না, আইটেমের নাম বলে দিয়েছে, তো কম্পিউটারটা নিয়ে ডিল হবে। তো কম্পিউটার একটা আইটেম, তাহলে কোম্পানিতে কামস ইন হচ্ছে, তাহলে কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট হবে। আর রাজীব এটা হচ্ছে ধরো কোম্পানির ওনারের নাম, কিন্তু এখানে যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে পার্সোনাল ইউজ করেছে। তাহলে পার্সোনাল ইউজে যা ইচ্ছে করুক আমার জন্য লাভ নেই, সেটা সিম্পল ড্রয়িং হবে। তা ড্রয়িংটা কে করছে, ঠিক আছে, রাজীব করছে, তাহলে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু রাজীব হবে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, ট্রেড ডিসকাউন্ট অ্যাট দ্য টাইম অফ সেলস রেকর্ড ইন। দেখো ট্রেড ডিসকাউন্ট সাধারণত রেকর্ড হয় না, সবসময় ট্রেড ডিসকাউন্ট কি হয়ে যায়, ভ্যালু থেকে মাইনাস হয়ে যায়। যারা পারচেস ডে বুক সেলস ডে বুকের ক্লাস করনি বা বোঝনি, তাদের জন্য পারচেস ডে বুক সেলস ডে বুকেরও ক্লাস আসবে, ঠিক আছে। সুতরাং জেনে রাখো যে ট্রেড ডিসকাউন্ট কোথাও রেকর্ড হয় না, নান অফ দিস উত্তর হবে। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এটাও একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কে তৈরি করে বা কোথা থেকে ডেটাগুলো তৈরি করা হয়, সেটা হচ্ছে ব্যাংক কলম অফ দ্য ক্যাশ বুক অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট। এই ব্যাংক স্টেটমেন্টের আরেকটা নাম আছে কি, সেটা হচ্ছে কি পাসবুক। একটা মিনিট, সেটা কি বলা হয়, পাসবুক, ঠিক আছে। তো ব্যাংক স্টেটমেন্টের আরেকটা নাম কি বললাম, পাসবুক। তো মনে রাখবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইজ প্রিপেয়ার্ড টু রিকনসাইল দ্য ব্যালেন্স বিটুইন ব্যাংক কলম অফ দ্য ক্যাশ বুক অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট আরেকটা, ব্যাংক স্টেটমেন্টে এখন অনলাইন পিডিএফ দিয়ে দেয়, কিন্তু পাসবুকও কিন্তু ব্যাংক স্টেটমেন্টই বলা হয়। তারপর কি বলছে দেখো, বলছে টোটাল অ্যাসেট অফ অর্গানাইজেশন হচ্ছে 4,65,000 অ্যান্ড টোটাল লাইবিলিটি টু দ্য থার্ড পার্টি হচ্ছে 2,45,000। তাহলে ক্যাপিটালটা কত, দেখবে আমরা যখন ব্যালেন্স শিট করি তাহলে এখানে অ্যাসেট আর এখানে লাইবিলিটি ম্যাচ করে যায়। তাহলে এখানকার টোটালটা কত বলছে, এখানকার টোটালটা বলছে 4,65,000, আর এখানে বলছে, তাহলে এখানে যদি 4,65,000 আছে তাহলে এখানেও 4,65,000 আছে, কিন্তু এইখানে একটা ব্যালেন্স আছে কত, 2,45,000 এর, মানে ধরো ক্রেডিটার ফ্রেডিটার আছে থার্ড পার্টির কাছে। তাহলে দেখো এইখান থেকে যদি এইখানে যে ভ্যালুটা আছে 2,45,000 সেটা মাইনাস করি, তাহলে আমি ক্যাপিটালের ব্যালেন্স পেয়ে যাবো। তো তাহলে 4,65,000 থেকে 2,45,000 মাইনাস করলে 2,20,000 আসে, তো 2,20,000 অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট, পারচেস অফ স্টেশনারি রংলি ডেবিটেড টু পারচেস অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে এটা কিসের, কিরকম টাইপের ভুল, দেখো এরর অফ ওমিশন মানে হচ্ছে তোমার কি বলবো, কোনো কিছু লেখা হয়নি বা ভুল লেখা হয়েছে, মানে ধরো আমি 580 ছিল সেটা 850 ভুল করে লিখে দিয়েছি, ঠিক আছে। বা সেটা লেখাই হয়নি, এক সাইডে লেখাই হয়নি, মানে ধরো লেজারের এক সাইডে লেখা আছে, মানে ধরো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল আছে, তো ক্যাশে টু ক্যাপিটাল লিখেছি, আমি ক্যাপিটালে বাই ক্যাশ লিখতে ভুলে গেছি, ঠিক আছে। এটা হচ্ছে এরর অফ ওমিশন। এরর অফ কমিশন মানে কি, যে ধরে নাও ওই 1,000 টাকার কোনো ট্রানজ্যাকশন হয়েছে, আমি 100 টাকা বসিয়ে দিয়েছি, একটা জিরো বসাতে ভুলে গেছি। তো লাইকওয়াইজ এরকম অনেক ভুল হয়, কিন্তু এখানে তো ওটা নয়, এখানে তো তোমার হচ্ছে যে আমার পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, মানে স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট ছিল, আমি করে দিয়েছি কি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। তো এটা হচ্ছে প্রিন্সিপালগত ভুল, নীতিগত ভুল। দেখো ডেবিট তো দুটোই হচ্ছে, কিন্তু পারচেজকে ডেবিট করলে হয়তো উত্তর মিলে যাবে বা ট্রায়াল ব্যালেন্স ম্যাচ হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু ঠিক উত্তর হবে না, কারণ স্টেশনারি আইটেমের নাম বলে দিয়েছে, গুডসও বলেনি যে পারচেজ ডেবিট হবে, ঠিক আছে। গুডস বললে পারচেজ ডেবিট হতো, কিন্তু স্টেশনারির নাম বলে দিচ্ছে, তাহলে স্টেশনারি ডেবিট হবে। তাহলে এটা হচ্ছে এরর অফ প্রিন্সিপাল। চলো নেক্সট, সেলস ডে বুক রংলি আন্ডারকাস্ট বাই ₹1,000, এটা ওয়ান সাইডেড এরর। আমি একটু আগেই বলছিলাম যে লেজারের ধরো এক সাইডে লেখা হয়েছে, এক সাইডে লেখা হয়নি, বা এরকম যদি সেলস ডে বুক আন্ডারকাস্ট করে যায়, তার মানে হচ্ছে ধরে নাও 1,000 টাকা লেখার কথা ছিল, পেনটা এত প্রবলেম করছে, 1,000 টাকা লেখার কথা ছিল, আমি ভুল করে কত করে দিয়েছি 100, তাহলে কম লিখেছি, তো তাহলে এটাকে বলে আন্ডারকাস্ট সিচুয়েশন, সেটা হচ্ছে কি ওয়ান সাইডেড এরর, ঠিক আছে। নেক্সট,
depreciation on fixed asset is cash transaction, credit transaction, none of these internal transaction. ইন্টারনাল ট্রানজাকশন, কারণ ডেপ্রিসিয়েশনটা আমরা কোনোদিন মানি ভ্যালুতে করি না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, কোনোদিন মানি ভ্যালুতে আসে না, বা আমি বলতে পারবো না যে এই 500 টাকা নিয়ে যাও ডেপ্রিসিয়েশনের জন্য, ক্যাশ ট্রানজাকশন হবে না, ক্রেডিট ট্রানজাকশন হবে না, এটা হচ্ছে কোম্পানির নিজস্ব অ্যাকাউন্টিং একটা ট্রানজাকশন। তো সবসময় মনে রাখবে ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট ইজ ইন্টারনাল ট্রানজাকশন। ওকে, দেখো তা বলছে কি এ বিল অফ রুপিস 10,000 drawn by Amal on Bimal as on 1/1/2021 payable at 3 months after dated। তো ডিউ ডেট চেয়েছে আমার কাছে। তো মনে রাখবে যখনই কোনো বিলের ডিউ ডেট হয় সবসময় মনে রাখবে যে যত মান্থের জন্য করবে প্লাস অলওয়েজ 3 ডে হবে, এটাকে বলে রেওয়াতির দিন, ঠিক আছে, প্লাস অলওয়েজ কি হবে 3 ডে হবে। যদি এখানে 2 মান্থ বলতো তাহলে 2 মান্থ প্লাস 3 ডে, যদি 3 মান্থ বলে তাহলে 3 মান্থ প্লাস 3 ডে, এখানে 3 মান্থ বলেছে তাহলে দেখো 1/1/21 এর পরে 3 মান্থ কি হয়েছে, জানুয়ারিতে 1 জানুয়ারিতে বিল তো তোমার লেখা হয়েছে, তাহলে 1 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 1 মান্থ, 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ 2 মান্থ, ঠিক আছে, তারপর 1 মার্চ থেকে 1 এপ্রিল তোমার 3 মান্থ, কিন্তু 1 এপ্রিল তোমার ডেট হবে না, কারণ আমি বলেছি অলওয়েজ কি হবে 3 ডে প্লাস হবে, তাহলে হচ্ছে 4 এপ্রিল তোমার ডেটটা হবে, ঠিক আছে, বুঝতে পারলাম। চল এখন on maturity the amount of the bill is made by drawee, ঠিক আছে, তাহলে ম্যাচুরিটিতে কে টাকা দেবে, আচ্ছা ড্রয়ি কে হয়, ড্রয়ার কে হয়, একজন হয় সেলার, একজন হয় বায়ার, ঠিক আছে, যে সেল করছে প্রোডাক্ট সে সেলার, যে বাই করছে প্রোডাক্ট সে বায়ার। সেলারকে বলা হয় হচ্ছে ড্রয়ার, কি বলা হয়, এই যে ড্রয়ার লেখা আছে সেলারকে বলা হয় ড্রয়ার, আর যে বাই করছে, ঠিক আছে, যে বাই করছে তাকে বলা হয় ড্রয়ি। তাহলে দিনের শেষে টাকা কে দেবে, যে কিনে নিয়ে গেছিল বাকিতে ডিউতে, তাহলে যে বাকিতে কিনে নিয়ে গেছিল আর সে ম্যাচুরিটিতে টাকা পে করেছে সে কে, সে হচ্ছে ড্রয়ি, ঠিক আছে। চল আগে যাওয়া যাক। কারেন্ট ইয়ার পার রিসিভ সাবস্ক্রিপশন প্রি রিসিভ সরি একটু ভুল বলছি, কারেন্ট ইয়ার প্রি রিসিভ সাবস্ক্রিপশন ইজ লাইবিলিটি অবভিয়াসলি, কারণ দেখো আমার যে টাইমে চাঁদা পাওয়ার কথা নয় সেই টাইমে যদি কেউ অগ্রিম টাকা দিয়ে যায় অবভিয়াসলি সেটা তো সেই টাইমের নয়, অবভিয়াসলি আমার তাকে সেটাকে দায় হিসেবে রাখতে হবে, কারণ ওটা ওই উপযুক্ত সময় নয় পাওয়ার, পেয়ে গেছি মানে কি ওই টাকাটা আমি কি হুট করে খরচা করে দিতে পারবো, না পারবো না। ধরে নাও আমি অ্যাজ আ টিচার আমি কোনো স্টুডেন্টকে পড়াচ্ছি, আমাকে ধরো সে 2 মাসের ফিস আমাকে অ্যাডভান্স করে দিয়ে গেল, তাহলে আমি কি পরে তাকে বলতে পারবো যে বাবু তোমার টাকাটা বাকি ছিল, সে তো অলরেডি দিয়ে গেছে, কিন্তু আমি দায়বদ্ধ তাকে পড়ানোর জন্য। তাহলে যদি অ্যাডভান্স কেউ কোনো টাকা দেয় তাহলে আমি তাকে সার্ভিস দেওয়ার জন্য দায়বদ্ধ, দ্যাট ওয়াই ইট ইজ আ লাইবিলিটি। তারপর কি বলছে, এটা খুব কমন কোশ্চেন, এটা পিওয়াইকিউতে প্রচুর বার এসছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে প্রচুর বার এসছে, সেটা কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইজ এ এক্সাম্পল অফ নমিনাল অ্যাকাউন্ট। অলওয়েজ মনে রাখবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কোনোদিনও কোনো দেখবে অ্যাসেট বা কোনো কি বলবো পার্সোনাল অ্যাকাউন্ট এরকম টাইপের কোনো কিছু সাধারণত আসে না, যেগুলো আসে সাধারণত ম্যাক্সিমাম 99% গুলো সব নমিনাল অ্যাকাউন্ট। তো এটা মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একটা নমিনাল অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন হয় ক্লাস 12-এ, সেটাও একটা নমিনাল অ্যাকাউন্ট। ওকে, চলো নেক্সট কি বলছে, এ পার্সন টু হুম ওন, এই যে দেখো আমি একটু আগেই বলছিলাম ওন্ড মানি বাই আদার ইজ কল্ড, মানে আগে কি করছিলাম আমি টাকা দিচ্ছিলাম ওন টু মানে বিজনেস, ঠিক আছে, আমি কাউকে যদি টাকা দিতাম সে আমার ডেটার হতো, কিন্তু কি বলছে পার্সন হু ওন মানি বাই আদার ইজ কল্ড অ্যাজ ক্রেডিটার, ঠিক আছে, আমি যদি কারো কাছে টাকা নিয়ে আসি, ঠিক আছে, দেখো একটা হয় ক্রেডিটার একটা হয় ডেটার, ঠিক আছে, একটা ট্রিক বলে দিচ্ছি মনে রাখবে, দেখো ক্রেডিটার শুরু হয় কি সি দিয়ে, ডেটার শুরু হয় কি ডি দিয়ে, এটা ধরো আমি কোম্পানি, ঠিক আছে, এটা হচ্ছে ধরো আমি কোম্পানি, আমি যদি কারোর কাছ থেকে বাকিতে জিনিস কিনে আনি সেই মানুষটা হয় আমার ক্রেডিটার, তার মানে দিনের শেষে আমাকে কি করবে টাকা চাইবে, তাহলে চাইবে
চ আছে বা সি আছে চাইবে, তাহলে ক্রেডিটার। আর ডেটারকে আমি বাকিতে জিনিস বিক্রি করেছি, সে পরে টাকা দেবে, তাহলে দেবে দ আছে, তার মানে হচ্ছে ডেটার। ঠিক আছে, তার মানে যদি আমি কারোর কাছে দায়বদ্ধ থাকি পরে টাকা পে করার জন্য, সে হয় আমার ক্রেডিটার। আর যদি পরে কেউ আমাকে টাকা পে করার জন্য দায়বদ্ধ থাকে, তাহলে সে হয় আমার ডেটার। ঠিক আছে, তাহলে কি বলছে, এ পার্সন হুম ওড মানি বাই আদার ইজ কল্ড অ্যাজ ক্রেডিটার। ওকে, এটাও পিওয়াইকিউ, এটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য অ্যাসেট, এটা এখানে পেটেন্ট অ্যাসেট, টেনেন্সি রাইট অ্যাক্সেস, প্রিপেড এক্সপেন্স অ্যাসেট, কিন্তু ব্যাংক ওভারড্রাফট আমার লাইবিলিটি। অনেকে জানো না হয়তো ব্যাংক ওভারড্রাফটটা কি হয়। দেখো, যারা বিজনেস করে তারা একটা অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টটার নাম কি হয়, সেই অ্যাকাউন্টটার নাম হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। সেই কারেন্ট অ্যাকাউন্টে কি হয়, কারেন্ট অ্যাকাউন্টে একটা সুবিধা থাকে, তোমার অ্যাকাউন্টে যদি ধরো 1,00,000 টাকা আছে, সে তোমায় ধরো একটা লিমিট অবধি, ধরো নাও কথার কথা হচ্ছে 20%, 1,00,000 টাকা 20% কি 20,000 রুপিস, তা 20,000 রুপিস ইমিডিয়েট এক্সট্রা পে করার তোমায় সুবিধা দেয়, যদিও তোমার অ্যাকাউন্টে 1,00,000 রুপিস আছে, তুমি চাইলে 1,20,000 অবধি পে করতে পারো। কিন্তু এই যে এক্সট্রা টাকাটা পে করলো, এটা কিন্তু তোমাকে কেউ গিফট করলো না, এটা একটা শর্ট টার্ম লোন দেয়। ঠিক আছে, তো ব্যাংক ওভারড্রাফট অলওয়েজ আ লায়াবিলিটি। ওকে, কারণ আমার টাকাটা নয়, ওটা ব্যাংকেরই টাকা, কিছুদিনের জন্য আমাকে ধারে দেওয়া হয়েছে। তারপর কি বলছেন, হোয়েন প্রোপাইটার ড্রিউ ক্যাশ ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজ। ঠিক আছে, তাহলে প্রোপাইটার যদি, দেখো মালিক, ধরো আমি একটা কথা বলছি, ধরে নাও একজনের মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানে বসে সে বসে বসে মিষ্টি খেয়ে যাচ্ছে, তাহলে সে কি করছে, নিজের ক্যাপিটালের টাকাই তো হচ্ছে, কারণ মিষ্টিগুলো তো নিজের টাকা মূলধন দিয়ে তৈরি করেছে, তো সেটা যদি বিক্রি করতো তাহলে তো ওখান থেকে প্রফিট জেনারেট করতে পারতো। কিন্তু ধর হচ্ছে চপের মালিক, চপের দোকানের মালিক বা মিষ্টির দোকানের মালিক, সে বসে বসে নিজের চপ নিজের মিষ্টি খেয়ে যাচ্ছে, তাহলে সে নিজের ক্যাপিটালের টাকা ধ্বংস করছে, তাহলে ক্যাপিটাল ডিক্রিজ করবে, সিম্পল কথা, কারণ সে তো বিক্রি করতে পারছে না, বিক্রি করলে তবে তো প্রফিট আসবে, তো নিজে বসে বসে খেয়ে নিচ্ছে। আচ্ছা, আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, ঠিক আছে, হিস্টোরিক্যাল কস্ট মানে যেটা আগে হয়ে গেছে, আর ফেয়ার ভ্যালু যেটা ন্যায্য ভ্যালু, দুটোই কিন্তু ভেবে চলে, তো অপশন হবে বোথ এ অ্যান্ড বি। আমরা ফার্স্ট পার্টের ভিডিওতে 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করবো, এবং সেকেন্ড পার্টের ভিডিওতে আবার 25টা, নাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। ওকে, আচ্ছা, প্রথম ভিডিওতে আমি চেষ্টা করছি 30টা কোশ্চেন আমরা সলভ করি, চলো। মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম অর্গানাইজ 1494। দেখো, 1498-এ ভাস্কো ডা গামা ইন্ডিয়াতে এসেছিল, মনে রাখবে তার 4 বছর আগে এটা তৈরি হয়। তো আমাদের যে মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম বা যে ডবল এন্ট্রি সিস্টেম বলি আমরা, সেই ডবল এন্ট্রি সিস্টেম 1494-এ আমাদের ইনভেন্ট হয় ওয়ার্ল্ডে। ঠিক আছে, ইন্ডিয়াতে নয়, ওয়ার্ল্ডে। ঠিক আছে, তো যে করেছিল সে বাইরের লোক ছিল। ফাংশন অফ বুক কিপিং ইজ ডান বাই, কাকে, কে করে, অবভিয়াসলি বুক কিপার করে, লেখাই আছে বুক কিপিং, কে করবে, বুক কিপার। তো ইংলিশের সেই অ্যানালগির মতো কোশ্চেন হয়ে গেল। লুকা প্যাসিওলি, এই যে এক্ষুনি বলছিলাম না 1494-এ যে মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম আবিষ্কার হয়েছিল, সেটা কে করেছিল, এই লুকা প্যাসিওলি করেছিল। এ কি ছিল, ইটালিয়ান, কি বলছে, কালজিমেন। তো এই কালজিমেন মানে হচ্ছে পাদ্রি। ঠিক আছে, ইটালিয়ান কালজিমেন মানে মানে কি বলবো, ধরে নাও এই যে হয় না যে চার্চ ফার্চের যে বিশপ, পাদ্রি বা দেখাশোনা করে, ঠিক আছে, বা একটা বড় পোস্টে থাকে, তো এরম টাইপেরই হয়। তো আমি তোমার এক্স্যাক্ট মিনিংটা বলতে পারবো না, কারণ উনি ইটালিয়ান ছিলেন। ধরো আমাদের যদি বলি আইএএস, তো আমরা এখানে আইএএস এর মানে জানি একজন কি বলবো প্রশাসক হয়, কিন্তু যদি ধরো আমেরিকান দিক দিয়ে দেখি বা ধরে নাও আমি ব্রিটিশের দিক দিয়ে দেখি, তাদের কাছে কিন্তু আমাদের আইএসদের পাওয়ার, ওদের আইএস মানে সমতুল্য যে অফিসার আছে তাদের পাওয়ার, তাদের জব প্রোফাইল আলাদা হয়। আমি যদি এখানে পুরোহিত বলি, একজন পুরোহিতের জব প্রোফাইল আর একজন ধরে নাও চার্চের যে ফাদার হয় তার জব প্রোফাইল এক নয়, যদিও তারাও দুজনেই উপাসক। তো ব্যাপারটা এরকম, ইটালিয়ান কার্লজিমেন ছিল। ঠিক আছে, এটা পরীক্ষায় এসেছিল। তো নেক্সট, দ্য ফাদার অফ অ্যাকাউন্টেন্সি, আমি এক্ষুনি বললাম উনিই করেছিলেন, লুকা প্যাসিওলি। ইনভেস্টমেন্ট ইজ অলওয়েজ আ অ্যাসেট। একটা একটা কথা মনে রাখবেন, কোনো এক্সপেন্স বা ইনকাম যদি হয় তার ভ্যালিডেশন হয় 1 ইয়ার। কেন 1 ইয়ার, দেখো ধরে নাও তুমি
একটা জায়গায় চাকরি করো, সেখান থেকে তুমি স্যালারি পাচ্ছ, তাহলে প্রতি মাসে স্যালারি পাবে, যে বছরের স্যালারি সে বছর পেলে, আবার নতুন বছরের স্যালারি নতুন বছর পাবে। তুমি কি বলবে যে দাদা এবছর মাইনে দিয়ে দিচ্ছেন আর পরের বছর দিতে হবে না, আমি একদম ঠিক আছি? কোনোদিন তুমি সেটা বলবে না। তাহলে কিন্তু যদি তোমাকে যদি একটা কোম্পানি গাড়ি গিফট করে, তুমি কি নিশ্চয়ই প্রতি বছর বলবে না দাদা আমার আগের বছরের গাড়িটা না পুরনো হয়ে গেছে, বলে নতুন গাড়ি দিন, ঠিক আছে? সে পরের দিন তোমার চাকরি থেকে বের করে দেবে। কি তাহলে মন থাকা কথা বোঝা গেল কি কোনো এক্সপেন্স বা কোনো ইনকাম, সেটার ভ্যালিডেশন কি, বাউন্ডিং কি 1 ইয়ার। কিন্তু যদি তুমি কোনো জিনিস এমন কিছু কেনো যার বাউন্ডিং 1 ইয়ার নয় বা তার বেশি, যেমন ফার্নিচার, মোটর কার, বিল্ডিং, ঠিক আছে, ইনভেস্টমেন্ট, যেমন এলআইসি থেকে ইনভেস্ট করছে, সে কি 1 বছরের মধ্যে টাকা তুলে নেবে? ঠিক আছে, তো যদি 1 বছরের মধ্যে যে সেটা শর্ট টার্ম অ্যাসেট বলে যদিও, কিন্তু মনে রাখবে যে অ্যাকাউন্টিং টার্মে যেগুলো হচ্ছে লং টার্ম, সেগুলো সাধারণত অ্যাসেট বা লাইবিলিটি হয়। তো ইনভেস্টমেন্ট একটা অ্যাসেট, কারণ পরবর্তীকালে এর দাম বাড়বেও, আর পরবর্তীকালে আমি অনেক দিন ধরে রাখবো, আমার ব্যাংক হোক বা কোনো শেয়ারে হোক, যেখানে ইনভেস্ট করি সেটা 1 বছরের ভ্যালিডেশনে বেশি রাখার জন্যই বা বেশি টাকা কামানোর জন্যই, এবং পরবর্তীকালে আমি চাইলে সেই বন্ড বিক্রি করে অনেক টাকাও আর্ন করতে পারি। তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে একটা অ্যাসেট। ওকে, চলো নেক্সট কি বলছে, ইনফরমেশন অ্যাবাউট ফিনান্সিয়াল পারফরমেন্স অফ আ বিজনেস কনসার্ন ইজ ডিসক্লোজড ইন, মানে কি বলছে, আর্থিক ফলাফল, দেখো দুটো হয়, একটা হচ্ছে ফলাফল, একটা কি বললাম, ফলাফল, আর একটা হয় হচ্ছে অবস্থা, আর একটা কি বললাম, অবস্থা। একটু পেনটার অবস্থা খারাপ, তো একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো আর এই যে আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল, দেখো যদি আর্থিক অবস্থা বলে, যদি বলে ফিনান্সিয়াল কি বলবো স্ট্যান্ডার্ড বলো বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলো, সেটা কিন্তু অনেক জায়গা থেকে পাওয়া যায়। কিন্তু যদি বলে আর্থিক অবস্থা, আর্থিক ফলাফল, ঠিক আছে, ফিনান্সিয়াল সিচুয়েশন যদি জিজ্ঞেস করে, তাহলে সেটা পাওয়া যায় হচ্ছে ব্যালেন্স শিট থেকে। কিন্তু যদি বলে পারফরমেন্স, আর্থিক ফলাফল, সেটা পাওয়া যায় কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? তো এটা মনে রাখবে, বাংলায় যদি কোশ্চেন হয় তাহলে মনে রাখবে, বলবে আর্থিক অবস্থা থেকে পাওয়া যায়, ব্যালেন্স শিট বা উদ্বর্তপত্র থেকে। কিন্তু যদি বলে যে তোমার ফিনান্সিয়াল পারফরমেন্স, আর্থিক ফলাফল, তাহলে সবসময় মনে রাখবে সেটা পাওয়া যায় প্রফিট অ্যান্ড লস থেকে, ঠিক আছে? চলো আজকে আমরা 30টা কোশ্চেনই করবো, আজকে না মানে এখন আমরা 30টা কোশ্চেন করবো। আমি আবার আজকালের মধ্যে বাকি যে 20টা কোশ্চেন বা 30টা কোশ্চেন যাই থাক, সেটা আমি আপলোড করে দেবো, ঠিক আছে? নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, এবং আমিও মানে তোমাদের এত বোর করব যে তোমরা পরবর্তীকালে হয়তো ইন্টারেস্টেড হবে না ভিডিওটা দেখার জন্য। তো আমাদের ব্রেনের তো একটা ক্যাপাসিটি থাকে, আমি এক জায়গায় পড়েছিলাম যে ব্রেন সবসময় ফার্স্ট পড়তে বসার 45 মিনিটই বেস্ট অ্যাক্টিভেট থাকে। তো আমি চেষ্টা করি ওই জন্য দেখবে 30 মিনিটের মধ্যেই ভিডিওটা বানানোর, ঠিক আছে? তো তোমরা যাতে বোর না হও, তো নলেজটা গেইন করতে পারো, সেই উদ্দেশ্যে এই ভিডিওগুলো বানালো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি অ্যাসিওর করছি তোমরা এইগুলো দেখলে তোমাদের আর বই পড়তে লাগবে না এমসিকিউর জন্য, তোমরা এর থেকেই কমন পেয়ে যাবে, ঠিক আছে? অ্যাটলিস্ট আমি মানে অ্যাসিওর করতে পারি 15 থেকে 16টা কোশ্চেন তো পাবেই কমন, ঠিক আছে? দেখতে থাকো, সঙ্গে থাকো। তো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। দেখো অ্যাকাউন্টিং ইনফরমেশন আন্ডারস্ট্যান্ডেবল হবে, যে বোঝা যাবে, যেন দেখে বোঝা যায়, যে কোনো সিএ যদি দেখে সে যেন বুঝতে পারে অ্যাটলিস্ট। রেলিভেন্স হবে, তার মানে যুক্তিসঙ্গত হবে, আর রিয়েলিবিলিটি হবে, মানে কি বাস্তবসম্মত হবে। একটা হচ্ছে যুক্তিসঙ্গত, একটা হচ্ছে বাস্তবসম্মত। দুটোর মানে কি, এক হচ্ছে তুমি কোনোদিন বলতে পারবে না যে তুমি একটা ডাইনোসর কিনে এনেছো তাই টাকা খরচা হয়েছে, তাহলে এটা বাস্তবসম্মতও না আর যুক্তিসঙ্গতও নয়, ঠিক আছে? কিন্তু প্রেজেন্টেশন কোনোদিন ম্যাটার করে না। তোমার হাতের লেখা কোনোদিন যদি ম্যাটার করতো, তাহলে হাফ ওয়েস্ট বেঙ্গল কেন হাফ ওয়ার্ল্ডের লোক ফেল করে যেত পরীক্ষায়। তাহলে প্রেজেন্টেশন তোমার ম্যাটার করে না, তুমি কিভাবে প্রেজেন্ট করছো, তুমি যে ঠিকঠাক জিনিস প্রেজেন্ট করছো এটাই ম্যাটার করে, ঠিক আছে? তোমায় কেউ যদি কম্পিউটার টাইপ করছো, তোমায় কেউ বলেনি যে ধর আমি লেখাগুলো যদি আমি কালোতেও টাইপ করতাম, মানে ব্ল্যাক কালিতেও যদি টাইপ করতাম তাও তোমরা পড়তে বা বুঝতে পারতে, আমি যদি ব্লু কালিতে টাইপ করি তাও তুমি বুঝতে পারবে। কিন্তু তোমার কাছে ইনফরমেশনটা ঠিকঠাক আসছে কিনা এটা ম্যাটার করে। তো এটুকুনি অ্যাসিওর থাকো, ইনফরমেশন কোনোদিন ভুল আসবে না, অন্তত এই চ্যানেলে তো ভুল আসবে না, এটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। চলো আজকের জন্য, আজকে না এই ভিডিওটার জন্য লাস্ট কোশ্চেন, ঠিক আছে? বাকিগুলো অনেক কোশ্চেন আছে, আমি দেখিয়ে দিচ্ছি যদিও,
তো ধীরে ধীরে কিন্তু আমরা আলোচনা এর পরের ভিডিওতে করব, ঠিক আছে? সাপ্লায়ার অফ গুডস অ্যান্ড সার্ভিস অন ক্রেডিট আর কল অলওয়েজ ক্রেডিটার। কেন এক্ষুনি বললাম যে আমি যদি কারোর কাছ থেকে বাকিতে জিনিস কিনে আনি, সে পরে টাকা চাইবে ফর সি, এবং সি ফর ক্রেডিটার। আর যদি আমি বাকিতে সেল করতাম, যদি এই গুডস অ্যান্ড সার্ভিস সাপ্লাই যে করছে সে তো ক্রেডিটার। যদি কাস্টমার হতো যে কাস্টমার অফ মাই গুডস অ্যান্ড সার্ভিস, তাহলে সেটা কি হতো? ডেটার, কারণ সে পরে আমায় টাকা দেবে, তাহলে সে হতো ডেটার। কিন্তু এখানে কি, যে সাপ্লাই করছে সে পরে টাকা চাইতে আসবে, তো চাইবে ফর সি, তাহলে আমার কি হবে? ক্রেডিটার। ঠিক আছে? এরপরে আরো অনেক কোশ্চেন আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং খুব ভালো ভালো কোশ্চেন আছে, ঠিক আছে? লাস্টের দিকে অঙ্কেরও কোশ্চেন আছে কিছু, ঠিক আছে? তো অবভিয়াসলি তো আজকের জন্য এই ভিডিওটাই আমি তোমাদের 30 মিনিটের মধ্যে করার চেষ্টা করলাম। বাকি কোশ্চেনগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করবো অবভিয়াসলি। আর যদি তোমরা এই ভিডিও থেকে কিচ্ছু ভ্যালু পাও, ডেফিনেটলি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? এই ভিডিও মানে এই চ্যানেলটা থেকে আমার কোনো উদ্দেশ্য নেই যে তোমাদের অনেক কিছু মানে কি বলবো বহুত বড় একটা বিজনেস দাঁড় করানোর কিছু না। আমি চাই তোমরা জাস্ট শেখো, আমি যেন বাংলাতেই শেখাচ্ছি। পরে ভিডিও আইএসসি সিবিএসসির জন্য হিন্দি ইংলিশ সবই ভার্সনে আসবে, বাট বাংলার যারা সাধারণ ছাত্রছাত্রী আছো তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানানো, যারা কমার্সকে নিয়ে এগোতে চাও, কমার্সকে নিয়ে ভাবনা চিন্তা আছে কিন্তু ঠিকভাবে সুযোগ পাচ্ছ না, তাদের জন্য আমি ধীরে ধীরে এই চ্যানেলের মাধ্যমে কিছু ইনফরমেশন কিছু নলেজ আমি দেওয়ার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।